আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নলেজ টেকনিক্যালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে ফিজিক্স টু সেকেন্ড ক্লাস। এর আগে ফার্স্ট ক্লাস দেওয়া হয়েছে প্রথম অধ্যায়ের উপর। তো ফিজিক্স টু ফার্স্ট ক্লাসে আমাদের ছিল প্রথম অধ্যায়ের একটা ম্যাথ ছিল, এই তাপগতিবিদ্যা। আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাসে দ্বিতীয় ম্যাথটা থাকবে, সেটা 2 নম্বর নিয়মটা। এখানে আজকে যে অঙ্ক করবো সেই টপিকটা হচ্ছে মিশ্রণের তাপমাত্রা। মিশ্রণের তাপমাত্রা, ঠিক আছে। মিশ্রণের তাপমাত্রা কীরকম? মনে করো তোমার কাছে 25 গ্রাম ওজনের এক টুকরা বরফ আছে, ঠিক আছে। তার তাপমাত্রা হচ্ছে মনে করো -10 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি? 10 ডিগ্রি সেলসিয়াস। ওজন হচ্ছে 25 গ্রাম, এক টুকরা বরফ আছে। তো তুমি এই বরফটাকে কি করলা, 100 গ্রাম ওজনের 20 ডিগ্রি সেলসিয়াসের, কত ডিগ্রি? 20 ডিগ্রি সেলসিয়াসের গরম পানি আছে। কি আছে? গরম পানি আছে। এর ভিতরে তুমি এই 10 ডিগ্রি সেলসিয়াসের বরফের টুকরাটা ফেলাই দিলাম। বরফের টুকরাটা কি করলাম? ফেলাই দিলাম। তাহলে বরফ মূলত কি করবে? তাপ গ্রহণ করে আর এই পানি কি করবে? তাপ বর্জন করবে, ঠিক আছে। তো এখন বরফ আর গরম পানি যদি তুমি মিশ্রিত করো, তাহলে হয় পানিটা একবারে বরফও হবে না, আবার বেশি উত্তপ্ত হবে না। তাহলে কীরকম হবে? এই 20 ডিগ্রি যে পানিটা আছে সেটার থেকে পানিটা ঠান্ডা হবে, এবং -10 ডিগ্রি যে বরফটা আছে সেটা গলে আবার এটা আরেকটু ঠান্ডা হবে। তার মানে এই 20 ডিগ্রি থেকে কমবে, কিন্তু -10 ডিগ্রি থেকে বাড়বে, ঠিক আছে। অর্থাৎ একটা মধ্যম তাপমাত্রায় আসবে কিনা। এই মধ্যম তাপমাত্রাটাকে বলবো আমরা মিশ্র তাপমাত্রা। মধ্যম তাপমাত্রাটাকে আমরা কি বলবো? মিশ্র তাপমাত্রা, ঠিক আছে। তাহলে মিশ্র তাপমাত্রাকে ধরো, আমি যদি এইটা প্রশ্ন অনুযায়ী আমি সাজাই সেই প্রথম অঙ্কের মতো, তাহলে মিশ্রণের তাপমাত্রাটাকে রাখবো আমরা মাঝামাঝি। কোথায়? মাঝামাঝি, ঠিক আছে। তাহলে আমাদের 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ আছে না, এটাকে মিশ্রণের তাপমাত্রা পর্যন্ত যেতে হলে আমাদের প্রথমে কি করতে হবে? -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রথমে কোথায় যাবে? 0 ডিগ্রি বরফে যাবে, মনে আছে? 0 ডিগ্রি বরফ থেকে কোথায় যাবে? 0 ডিগ্রির পানিতে। 0 ডিগ্রির পানি থেকে তারপরে কোথায় যাবে? মিশ্রণের তাপমাত্রা। আর যে 20 ডিগ্রির পানি আমাদের গরম পানি ছিল 100 গ্রাম ওজনের, সেটা তো সরাসরি কোথায় যাবে? মিশ্রণের তাপমাত্রা। সরাসরি কোথায় চলে যাবে? মিশ্রণের তাপমাত্রা। বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে আমরা অঙ্ক চাইতে পারবো। একটু কি আমাদের সূত্র কিন্তু সেম আগের গুলাই, ঠিক আছে। শুধু এখানে একটা নতুন সূত্র অ্যাড হবে, সেটা হচ্ছে গৃহীত তাপ সমান গৃহীত তাপ ইজিক্যাল টু বর্জিত তাপ, ঠিক আছে। বর্জিত তাপ। অ্যান্ড গ্রহণ করবে কি? বরফ। বর্জন করবে কি? আমার যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি আছে সে বর্জন করবে। কতটুকু গ্রহণ করবে, কতটুকু বর্জন করবে? এ যতটুকু পরিমাণ বর্জন করতে পারবে এ ততটুকু পরিমাণ গ্রহণ করতে পারবে। অর্থাৎ গ্রহণ এবং বর্জন কি থাকবে? সমান থাকবে। মনে করো তোমার কাছে আমি 2টা জগ দিলাম, ঠিক আছে, বা 2টা মগ দিলাম, বা 2টা পাইপ দিলাম, এরকম, ঠিক আছে। এটার ভিতরে ধরো এতটুকু পরিমাণ পানি আছে, এতটুকু, আর এটার ভিতরে পানি আছে এতটুকু পরিমাণ। এখন আমি যদি এই দুটাকে এখানে একটা পাইপ দ্বারা যদি এই দুটাকে যুক্ত করি, কি করি? পাইপ দ্বারা যদি যুক্ত করি, মাঝখানে একটা হুক রাখলাম, মাঝখানে একটা কি রাখলাম? হুক রাখলাম, বা মাঝখানে একটা লক রাখলাম। এই লক যদি আমি খুলে দিই, এই অংশটাকে ছেড়ে দিই, ফাঁপা করে দিই, তাহলে এই পানিটা মূলত আস্তে আস্তে এদিকে কি প্রবাহিত হবে না? হইতে এক সময় কি হবে? দুইটার পানি উচ্চতা যখন সমান হয়ে যাবে, দুইটার পানি উচ্চতা যখন সমান হবে, তখন এটার থেকে পানি এটাতে যাবে না, এটার থেকে পানি এটাতে আসবে না। কতক্ষণ পর্যন্ত এটার থেকে এটাতে পানি যেতে থাকবে? যতক্ষণ কোনো দুইটার উচ্চতা কি হচ্ছে? সমান হচ্ছে। তেমনি এটা ততক্ষণ পর্যন্ত গ্রহণ করতে থাকবে তাপমাত্রা, যতক্ষণ পর্যন্ত এর বর্জনের লিমিট শেষ না হচ্ছে। এটা যতটুকু পরিমাণ বর্জন করতে পারবে ততটুকু পরিমাণে গ্রহণ করতে পারবে। সেমভাবে -10 ডিগ্রি যতটুকু পরিমাণ গ্রহণ করা সম্ভব, 20 ডিগ্রি সেলসিয়াস ততটুকু পরিমাণ কি করতে পারবে? বর্জন করতে পারবে। আর সেটাই টোটাল পরবর্তীতে কি হবে? মিশ্রণের তাপমাত্রা অথবা মধ্যম তাপমাত্রায় পৌঁছাবে। আমাদের সেইটাই বের করতে হবে। সেটা কি করতে হবে? বের করতে হবে, ঠিক আছে। তো পাবলিকেশনের আমরা উদাহরণ মেবি 9 নম্বরটা বা 6 নম্বরটা এরকম একটা উদাহরণ করবে। এখন প্রথম অঙ্ক যারা পারছে তারা কি এই অঙ্কটা একদম সহজ পারবে, ঠিক আছে। এবং ফাইনাল পরীক্ষায় একটা অঙ্ক আসবে, একটা অঙ্ক আসবে। চলো আমরা উদাহরণে যাই। ছয় নম্বর অঙ্ক থেকে শুরু করি। আমাদের 6 নম্বর অঙ্কের প্রশ্নটা কি বলছে? 6 নম্বর অঙ্কের প্রশ্নটা বলতেছে যে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম বরফ, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম বরফের সাথে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 500 গ্রাম পানি মিশ্রিত করা হলো, মিশ্রণের তাপমাত্রা কত হবে? অর্থাৎ মনে করো এই যে এখানে কি বলছে, 500 গ্রামের 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি আছে। অর্থাৎ 500 গ্রাম যে পানি আছে এটা সরাসরি পানি, এর তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি। এর সাথে তুমি আইনে যুক্ত করলা 100 গ্রাম ওজনের এক টুকরা বরফ, যার তাপমাত্রা হচ্ছে -5 ডিগ্রি। কত? -5 ডিগ্রি। তাহলে এই দুইটা মিলে
একটা মিশ্রণের তাপমাত্রায় পৌঁছাবে, এই দুটো মিলে কোথায় পৌঁছাবে? একটা মিশ্রণের তাপমাত্রায় পৌঁছাবে। তাহলে মিশ্রণের তাপমাত্রাটা কত হবে সেটা আমাদের বের করতে হবে, বের করতে হবে। অর্থাৎ মিশ্রণের তাপমাত্রা যদি আমরা টি ধরি সেই টিটা আমাদের বের করতে হবে। প্রশ্ন তো বুঝতে পারছি তাই না? যে আমাকে বলছে 100 ডিগ্রি সেলসিয়াস -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম বরফ, 500 গ্রাম বরফের 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 500 গ্রাম পানির ভিতরে ফেলা গেছে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 500 গ্রাম পানির ভিতরে 100 গ্রাম ওজনের 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 টুকরা বরফ ফেলাইছে বলছে। তাহলে মিশ্রণের তাপমাত্রাটা কত হবে, অর্থাৎ এই দুটো মিশ্রিত হওয়ার পরে এদের মধ্যম যে তাপমাত্রাটা সেটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে আমাদের উদাহরণ হচ্ছে 6 হক পাবলিকেশন, বইয়ের উদাহরণ নম্বর হচ্ছে 6। আই থিঙ্ক এটা এক সেমিস্টার পুরনো, পৃষ্ঠা নাম্বার 26। ওকে, তাহলে আমরা প্রথমেই যেটা দেওয়া আছে সেটা নিতে হবে। গিভেন দেওয়া আছে পানির ভর কত, পানির ভর m2 ধরলাম, ঠিক আছে। m2 সমান হচ্ছে 500 গ্রাম। কত গ্রাম? 500 গ্রাম। আর বরফের ভর m1 ধরলাম, m1 সমান কত দেওয়া আছে? 100 গ্রাম, ঠিক আছে না? ওকে, তাহলে এখানে আমার পরবর্তী কিন্তু আরো কিছু ডাটা দিয়ে দিছি, সেটা হচ্ছে বলছে বরফের আপেক্ষিক তাপ 0.5 এবং বরফ গলনের সুপ্ত তাপ 80 ক্যালোরি। আমরা তো জানি বরফের আপেক্ষিক তাপকে আমরা কি দ্বারা প্রকাশ করি? S1 দ্বারা, ঠিক আছে না? তাহলে হচ্ছে বরফের আপেক্ষিক তাপ S1 is equal to 0.5 ক্যালোরি পার গ্রাম সেলসিয়াস। হ্যাঁ, বরফের আপেক্ষিক তাপ যা হবে পানির আপেক্ষিক তাপ কি হবে? তার ডাবল হবে। তাহলে বরফের যদি 0.5 হয়, পানির ক্ষেত্রে কত হবে? 1 হবে। তাহলে পানির আপেক্ষিক তাপ S2 ধরলাম ইজ ইকুয়াল টু কত? 1 ক্যালোরি পার গ্রাম সেলসিয়াস। ক্লিয়ার বিষয়টা? আর বরফ গলনের সুপ্ত তাপ কত? বরফ গলনের সুপ্ত তাপ ওরা দিয়ে দিছে, গলনের সুপ্ত তাপ না দিয়ে দিলে আমাদের মুখস্থ আছে, লিখে ফেলতে। হ্যাঁ, সুপ্ত তাপ বরফ গলনের সুপ্ত তাপ L ইজ ইকুয়াল টু বলছে 80 ক্যালোরি পার গ্রাম। বিষয়টা ক্লিয়ার তো? ওকে, চলো এখন আমরা অঙ্কে যাই। ওকে, আমরা কি করব যে আমাদের মিশ্রণের তাপমাত্রা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব? ধরি মিশ্রণের তাপমাত্রা T ডিগ্রি সেলসিয়াস। মিশ্রণের তাপমাত্রা কত? T ডিগ্রি সেলসিয়াস। T ডিগ্রি সেলসিয়াস, তার মানে T এর মান আমাদের বের করতে হবে। তাহলে মিশ্রণের তাপমাত্রাটাকে আমরা মাঝামাঝি অবস্থায় রাখি, T ডিগ্রি সেলসিয়াসে রেখে বরফ এটাকে বক্স করে দিলাম, ঠিক আছে। অর্থাৎ বরফও 80 ডিগ্রিতে যাবে, আবার যে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 500 গ্রাম পানি আছে সেটাও কোথায় আসতে হবে? T ডিগ্রিতেই আসা লাগবে, ঠিক আছে। তাহলে আমাদের কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ আছে? -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ আছে। তাহলে আমরা -5 থেকে যদি শুরু করি, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ প্রথমে কোথায় যাবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে। তার মানে এখানে এখনো কি আছে? বরফ আছে, ঠিক আছে। যেহেতু তাপমাত্রার পরিবর্তন হয়েছে তাহলে সূত্র কি? ms ডেল থিটা। বরফের ওজন হচ্ছে m1, বরফের আপেক্ষিক তাপ হচ্ছে S1, ঠিক আছে না? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ কোথায় যাবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে যাবে। তার মানে এই জায়গায় পানি হয়ে গেছে, পানি হয়েছে মানে এখানে বরফ গলে গেছে। আর তাপমাত্রা দেখো তো 0 থেকে 0-তে আছে, তাহলে তাপমাত্রার পরিবর্তন হয়নি। আর আমরা জানি তাপমাত্রার পরিবর্তন না হলে সূত্র কি? m গুড। তাহলে বরফ, যেহেতু এটা বরফ গলে পানি হয়েছে, এটার ওজন কিন্তু আবার m2 ধরা যাবে না, পানির ভর ধরা যাবে না, ঠিক আছে। কারণ বরফ গলিত পানি কিন্তু এটা, অর্থাৎ বরফ যতটুকু ছিল ততটুকু কিন্তু পানিতে পরিণত হবে। তাহলে এটা m1ই থাকবে, কি থাকবে? m1ই থাকবে ইনটু l। ক্লিয়ার? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এখন কোথায় যেতে পারবে? T ডিগ্রিতে যেতে পারবে, অর্থাৎ মিশ্রণের তাপমাত্রা পর্যন্ত যাবে, অর্থাৎ এখানেও পানি। এখন অবশ্যই সেটা 0 থেকে বেশি হওয়া লাগবে, বেশি হবে আলটিমেট, যেহেতু T ডিগ্রি বলছে তার মানে অবশ্যই বেশি হবে 0 থেকে। তার মানে এখানে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি m1, যেহেতু পানি তাহলে S2 ডেল থিটা। পানির ক্ষেত্রে আপেক্ষিক তাপ কি? সেটা গরম পানি হোক আর বরফ গলিত পানি হোক, আপেক্ষিক তাপ কিন্তু সমান। কিন্তু যেহেতু আমি বরফকে পানিতে রূপান্তর করছি তাহলে m কিন্তু m1ই থাকবে, কারণ বরফ থেকে পানি হয়েছে এটা। আর পরবর্তীতে আমি এই বরফের টুকরা যে পানির ভিতরে নিয়ে আসছি সেটাও কোথায় আসবে? T ডিগ্রিতে আসবে। তো সেটার তাপমাত্রা কত আমাকে বলে দিচ্ছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 500 গ্রাম পানিতে। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে সেটা সরাসরি 25 ডিগ্রি থেকে কোথায় আসবে? মিশ্রণের তাপমাত্রা চলে আসবে, কারণ সেটা তো পানিতেই আছে, বরফ তো আর নাই, তাই না? তাহলে এখানেও তাপমাত্রার পরিবর্তন হয়েছে, মানে কি? ms ডেল থিটা। কিন্তু এখন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির ওজন কি আলাদা না? সেটা কত? আমরা m2 ধরছিলাম না, m2 সমান 500 ধরছিলাম না, তাহলে এটা m2 লিখবো না, তাহলে এটা লিখবো কি? m2, ঠিক আছে। ওকে, আর এটা হবে S2, কেন? পানির আপেক্ষিক তাপ। তাহলে এখন দেখো তো এই বক্সের ভিতরে দুইটা তাপ পাইছে, একটা হচ্ছে
টিতে যাচ্ছে মানে সে তাপ বাড়তেছে, তাপ মানে সে তাপ গ্রহণ করে তো বাড়তেছে। আরেকটা 25 থেকে টিতে আসতেছে মানে মিশ্রণের তাপমাত্রা আসতেছে, তার মানে তার তাপ কমতেছে, তার তাপ কি হচ্ছে কমতেছে মানে সে বর্জন করতেছে। এখানে আমরা সূত্র কি শিখছি, গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ। তাহলে আমরা লিখতে পারি উই নো গৃহীত তাপ ইজ ইকুয়াল টু বর্জিত তাপ। ঠিক আছে, এখন দেখো তো গ্রহণ করছে কারা, বরফ। তারপর টি ডিগ্রিতে গেছে, বরফ কয়টা পর্যায়ে গ্রহণ করছে, একটা দুইটা তিনটা, তাহলে গৃহীত ক্ষেত্রে এই তিনটাই যোগ হবে, তাহলে টোটাল তাপ পেয়ে যাবো কতটুকু তাপ গ্রহণ করছে। আর এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি কতটুকু বর্জন করছে সেটা বর্জিত তাপের জায়গায় বসে দিলে তো হয়ে গেল। তাহলে আমি লিখতে পারি m1 s1 ডেল থিটা প্লাস m1 l প্লাস m1 s2 ডেল থিটা সমান সমান বর্জিত তাপের ক্ষেত্রে m2 s2 ডেল থিটা। সবার মান তো আমি জানি, বসাই দিই। m1 এর মান কত, মানে বরফ 100, s1 মানে কত 0.5। এখন বলো তো 0 ডিগ্রি থেকে ডেল থিটা মানে তো আমরা তাপমাত্রার পরিবর্তন বুঝি, তাপমাত্রার পার্থক্য। 0 থেকে -5 বাদ দিলে কত থাকে, আলটিমেট 5 না। সেদিন 0 মাইনাস -5, আলটিমেট 0 তো দাম নেই, মাইনাসে কি হয়েছে +5 হয়ে যায় না। তার মানে 0 থেকে -5 বাদ দিলে কত থাকে, 5ই থাকে, ইনটু 5 প্লাস m1 এর মান 100, l এর মান 80 প্লাস m1 এর মান 100, s2 এর মান 1, আর তাপমাত্রার পার্থক্য t থেকে 0 বাদ দাও কত থাকে, বুঝুন আমার কথা। আমরা এখানে আছি না এখন এটা, তাহলে এখানে তাপমাত্রা বড়টা হচ্ছে টি আর 0 হচ্ছে ছোটটা। টি থেকে 0 বাদ দিলে কত থাকে, টি থাকবে, তাহলে এখানে টি সমান সমান। এই পাশে আসি, m2 মানে কত 500, m2 500, s2 কত 1, ডেল্টা থিটা মানে কি তাপমাত্রার পার্থক্য না, তার মানে কি বড় তাপমাত্রা এখানে কত 25, যেহেতু সে বর্জন করতেছে তাহলে 25 বড়, টি ছোট, তাহলে 25 থেকে মিশ্রণের তাপমাত্রা এটা বাদ দিতে হবে কি হবে না, অবশ্যই হবে। তাহলে আমি লিখবো কি 25 মাইনাস টি। বিষয়টি ক্লিয়ার? ওকে, এখন আমরা হিসাব করি। 5 একসাথে 500 কে 0.5 দ্বারা গুণ করলে 250, ঠিক আছে, প্লাস 8 একে 8, 300 না 8000, ঠিক আছে, প্লাস এখানে হচ্ছে 100 টি। ক্লিয়ার বিষয়টা? 500 দিয়ে 25 কে গুণ করো, কত হয়, 5 25 125, ঠিক আছে, সাথে শূন্য আসবে কয়টা, দুইটা, 125 200, তাতে পেয়ে যাবো কত, আমরা ক্যালকুলেটর মারবো তাহলে হয় তোমার হচ্ছে 25 × 500, ঠিক আছে, 12500, তারপরে মাইনাসে প্লাসে মাইনাস 500 দিয়ে 500 সাথে গুণ, 500 দিয়ে টি এর সাথে গুণ করলে কত 500 টি। আমরা যদি এখন এটা পক্ষান্তর করে হিসাব করি, এটা এই পাশে -500 টি এই পাশে আসলে 100 সাথে যোগ হয়ে যাবে, তার মানে 600 টি। আবার টি কে রাখে 600 এই পাশে গুণ ওই পাশে গেলে কত কি হয়ে যাবে ভাগ, এই 12500 থেকে মাইনাস এটা ওই পাশে গেলে মাইনাস 8000, এটা ওই পাশে গেলে মাইনাস 250, হিসাব করবো যা আসবো তাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছি? 12500 মাইনাস 8000 মাইনাস কত 250 ডিভাইডেড বাই 600, এটা 7.083 ডিগ্রি সেলসিয়াস। অতএব টি সমান সমান কত 7.083 ডিগ্রি সেলসিয়াস। এটি হচ্ছে আমাদের এত ডিগ্রি সেলসিয়াস দিয়েছি, এত উত্তর অ্যান্সার। বুঝতে পারছি? অঙ্ক কিন্তু ছোট, অঙ্ক হচ্ছে এইটুকু, অঙ্ক হচ্ছে কি এইটুকু, আর এইটুকু কি আমার গিভেন ডাটা। তাহলে দেখো টোটাল দিয়ে মিলে আমার 1 পৃষ্ঠা হয়ে গেল না, 8 মার্কের একটা ম্যাথ, দ্যাটস এনাফ না, আর কিছু লাগে না তো এখানে। বুঝতে পারছি? তাহলে আমাদের পুরো ম্যাথটা কি হয়ে গেল না, পারবো। এই নিয়মে যে কোড আছে যদি তুমি করতে পারো, এই দুইটা নিয়ম থেকে একটা নিয়মের অঙ্ক তোমার ফাইনাল পরীক্ষা আসবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে দিলাম। বুঝতে পারছি? তাহলে তুমি এই 2 দিন পড়াশোনা করো না, আজকে কি পড়াশোনা করতে হবে না, আজকে যাই করবো, আজকে যাই করতে না পারলে কালকে তোমার আপনার কাছে ফোন দেবো, তাহলে সব বলে দেবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা হোমওয়ার্ক দিয়ে দিই। 6 নম্বরটা এইচডব্লিউ থাকবে, 6 10 নম্বরটা সেদিন এইচডব্লিউ দিয়েছিলাম, আজকে কিন্তু করবা 6, তারপর হচ্ছে 12 নম্বর, 6 12 10, এগুলো কি এক নিয়ম এইচডব্লিউ, হ্যাঁ এক নিয়ম, মিশ্রিত তাপমাত্রা, ঠিক আছে। 10 নম্বর 17 নম্বরটা মিশ্রণ তাপমাত্রা, 16 নম্বরটা মিশ্রণ তাপমাত্রা। যদি একটা পারলে বাকিগুলো এমনিতেই পেরে যাবো, ঠিক আছে। এখন আমাদের আর কয়েকটা জিনিস আমরা পড়বো আজকে, যেহেতু ক্লাসে আসছি, আর 2-1টা জিনিস পড়বো। সেটার ভিতরে প্রথম হচ্ছে তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। কি কোথায় রাখলো, হেড কোথায় রাখলো,
আমার কাছে জানি। তাহলে আমরা এখন হচ্ছে তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। যদি এটা সংক্ষিপ্ত প্রশ্ন, তাহলে স্কেলের পার্ট সূত্র হচ্ছে স্কেলের পার্ট মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক মানে হচ্ছে সর্বনিম্ন সে যে তাপমাত্রাটা পরিমাপ করতে পারে, ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানে হচ্ছে সর্বোচ্চ যে তাপমাত্রা পরিবর্তন করতে পারে, মানে পরিমাপ করতে পারে। ঠিক আছে, স্কেল হচ্ছে 5টা: সেলসিয়াস, ফারেনহাইট, রোমার, র্যাঙ্কিং, কেলভিন। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে সেলসিয়াস ধরি। সেলসিয়াস স্কেলের পার্ট হচ্ছে সি। সলিউশন করা শুরু করলাম। মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100, নিম্ন স্থিরাঙ্ক 0 সমান সমান ফারেনহাইট স্কেলের পার্ট হচ্ছে এফ, নিম্ন স্থিরাঙ্ক 32, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212, নিম্ন স্থিরাঙ্ক 32। এরপর হচ্ছে রোমার, নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 492, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 672 মাইনাস 492 নিম্ন স্থিরাঙ্ক না, রোমার আর এন। এরপর হচ্ছে র্যাঙ্কিং, নিম্ন স্থিরাঙ্ক 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে তোমার মেবি 80, হ্যাঁ 80 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। এরপর হচ্ছে ক্যালভিন। ঠিক আছে, ক্যালভিনের পার্ট হচ্ছে কে, নিম্ন স্থিরাঙ্ক 273, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373, নিম্ন স্থিরাঙ্ক 273। ক্লিয়ার বিষয়টা? ওকে, আর দেখো তো সি থেকে 0 গেলে সি, 100 থেকে 0 গেলে 100, এফ মাইনাস 32, 212 থেকে 32 গেলে 180, আর এন মাইনাস 492, 472 থেকে 492 গেলেও 180, 8 থেকে 0 গেলে আর 80 থেকে 0 গেলে 80, কে মাইনাস 273 থেকে 373 থেকে 273 গেলে 180। সবগুলো আর কি আমি 20 দ্বারা গুণ করতে পারি। যদি 20 দ্বারা গুণ করি তাহলে কি হয়, এদের 20 দ্বারা গুণ করলে 120 কাটাকাটি করলে c/5। এখানে আসতেছে এফ মাইনাস 32 ডিভাইডেড বাই কত 9, আর এন মাইনাস 492 ডিভাইডেড বাই 9, r/4 সমান সমান কে মাইনাস 273 ডিভাইডেড বাই কত 5। এটাই হচ্ছে সেই সম্পর্ক, এটা অ্যান্সার। এটাতে ম্যাথ করা যাবে, ম্যাথ আসেও। তো যেহেতু আমরা সম্পর্ক নির্ণয় করতে পারছি, দূরে ম্যাথ করতে পারবো না? অবশ্যই করতে পারবো। তাহলে চলো আমরা একটা ম্যাথ করে আসি। প্রথম উদাহরণটাই দেখো। প্রথম উদাহরণ আমাকে কী বলছে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্ট একই হবে। এমন একটা তাপমাত্রা আমাদের বের করতে বলছে যেখানে সেলসিয়াস এবং ফারেনহাইটের পার্ট কী হবে, সমান। ঠিক আছে, যেহেতু দুইটার পার্ট সমান হবে তাহলে আমি দুটি স্কেলের পার্টকে সমান ধরতে পারি না। তো উদাহরণ হচ্ছে এক আমাদের, হ্যাঁ, যেহেতু বলছে দুইটারই পার্ট কী হবে, সমান হবে, তাহলে আমরা ধরি দুই স্কেলের পার্ট সমান। তাহলে ধরি সি সমান সমান এফ সমান সমান এক্স, মানে স্কেলের পার্ট আমাদের প্রথমে তো স্কেলের পার্টটা ধরতে হবে। শুধু সেলসিয়াস স্কেলের পার্ট যদি আমাকে দেওয়া থাকতো, ফারেনহাইট বের করতে বলতো, তাহলে স্কেলের পার্ট যা ছিল তাই থাকতো, অর্থাৎ সি থাকতো, এফ থাকতো। কিন্তু আমাদের বলছে কি, যে কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং হচ্ছে তোমার সেলসিয়াস দুইটারই পার্ট কী হবে, সমান হবে। হ্যাঁ, তাহলে আমাদের দুই স্কেলের পার্ট সমান ধরলাম, সি সমান সমান এফ সমান সমান এক্স, অর্থাৎ সি এর পরিবর্তে এক্স ধরবো, এফ এর পরিবর্তেও এক্স ধরবো। তাহলে এখানে দেখো তো এইটুকের ভিতরে এটাই আমার সেই সম্পর্ক নির্ণয় করা যাবে না সেলসিয়াস এবং ফারেনহাইটের। যদি সেলসিয়াস আর র্যাঙ্কিংয়ের সাথে বলতো তাহলে এই দুটো নিতাম, সেলসিয়াস রোমারের সাথে বললে এই দুইটা, সেলসিয়াস র্যাঙ্কিংয়ের সাথে বললে এই দুইটা, সেলসিয়াস ক্যালভিনের সাথে বললে এই দুইটা, অর্থাৎ যে কোনো দুইটার উল্লেখ করতে বললে আমরা এই সমীকরণ থেকে ওই দুইটা নিয়ে কাজ করবো। ক্লিয়ার বিষয়টা? সবটি বললে সেম সমীকরণ, সবগুলো তো বলবে না, যে কোনো দুইটা বলবে। ঠিক আছে, একটা দেওয়া থাকবে, আরেকটা বের করতে বলবে, নয়তো যে কোনো দুইটার একটা নির্দিষ্ট মান বের করতে বলবে যেখানে দুইটারই পার্ট কী হবে, সমান হবে। তাহলে আমি কী করতে পারি, সি এর জায়গায় এক্স ধরতে পারি, তাহলে এক্স বাই কত 5 সমান সমান এখানেও এক্স মাইনাস 32 ডিভাইডেড বাই কত 9, আর গুণ করো, এটা এখানে আসলে 9x, 5 দ্বারা গুণ করলে 5x মাইনাস 5 32 কত 160 না, 160। ঠিক আছে, 5x এই পাশে আসলে কী হবে, প্লাস আছে, হয়ে যাবে কি মাইনাস, সমান মাইনাস 160, বোঝো নাই? ওকে, নট এক্স থেকে 4টে গেলে 5টা গেলে কটা থেকে 4টা, তাহলে 4 ওই পাশে নিয়ে ভাগ করে দিলে মাইনাস 160 বাই কত 4 সমান 40। অতএব এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 40, অর্থাৎ 40 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে দুইটারই তাপমাত্রা কী হবে, সমান হবে। আমরা যদি এটা দিয়ে এটাতে যদি আমরা সলভ করি, জানি কোথায়, ক্যাটালগে
কী করবো, ফারেনহাইট থেকে সেলসিয়াসে যাবো, ঠিক আছে। তাহলে আমি সেলসিয়াসে ধরো কত ধরবো, -40 যদি ধরি, সেলসিয়াসে কত ধরলাম, -40 ডিগ্রি। এই পাশে ধরতে হবে -40, ফারেনহাইটে -40 ডিগ্রি ধরলাম, তাহলে সেলসিয়াসে কত আসবে দেখি হিসাব করে, কত আসতেছে, ফারেনহাইটে -40 দিচ্ছি, ফারেনহাইটে, সেলসিয়াসে -40 আসতেছে। কারণ আমি যদি মনে করো যে ইয়েতে ধরি, মনে করো এখন হচ্ছে সেলসিয়াসে ধরবো, -40 ধরলাম সেলসিয়াস, তাহলে ফারেনহাইটে কত আসলো, -40, আমার ঠিক আছে। অর্থাৎ -40 সেলসিয়াস এবং ফারেনহাইট দুই স্কেলের জন্য কি পার সমান। সেমভাবে তোমার এখানে আরও কয়েকটি উদাহরণ আছে একই অবস্থা। যেমন আমি 3 নম্বর অঙ্ক যদি বলি, এখানে ফারেনহাইট স্কেল আর রোমার স্কেলের কথা বলছি। ফারেনহাইট স্কেল আর হচ্ছে আমি মনে একটু ভুল লিখছি, ভুল বলছি, আর এন দ্বারা রোমার বোঝাচ্ছে, আর দ্বারা র্যাঙ্কিং বোঝাচ্ছে, এটাই তো বলছিলাম না, এটাই বলছি, তাহলে ঠিক আছে। সেলসিয়াসের রোমার, তোমার ফারেনহাইটের রোমার বলছে, তার মানে কী করতে হবে, এটা রোমার, এটা র্যাঙ্কিং বলছিলাম, এটাই মূলত রোমার, এটা র্যাঙ্কিং, আর এন দ্বারা র্যাঙ্কিং বোঝাচ্ছে, আর দ্বারা রোমার বোঝাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে রোমার, আরটা হচ্ছে রোমার, ঠিক আছে। টাইম এখন এখানে একটু মিস্টেক হয়ে গেছে, আসলে আর হচ্ছে রোমার, আর আর এন দ্বারা বোঝাচ্ছে কি, র্যাঙ্কিং, ঠিক আছে, র্যাঙ্কিং। ওকে, তাহলে আমাকে বলছে ফারেনহাইট এবং রোমারের ভিতরে সম্পর্ক নির্ণয় করতে, দুইটারই মান কী হবে, সমান হবে। তাহলে এটার সাথে যখন আমি তুলনা করবো, তখন এখানেও এফ এর পরিবর্তে এক্স, এখানে আর এর পরিবর্তে এক্স, হিসাব করলে এক্স এর মান যা বেরোবে তাই উত্তর বেরোবে -25.6, ঠিক আছে। সেমভাবে মনে করো যে আমাকে এই অঙ্কটা করে দিয়ে 8 নম্বর অঙ্কটা করে দিলে তুমি বুঝে যাবো, হয়ে যাবে। 8 নম্বর অঙ্কে কী বলছে দেখো তো, উদাহরণটা বলছে কোনো বস্তুর তাপমাত্রা 194 ফারেনহাইট হলে কেলভিন স্কেলে তাপমাত্রা কত। অর্থাৎ আমাকে বলছে ফারেনহাইট স্কেলে 194 ফারেনহাইট আছে, হ্যাঁ, কেলভিন স্কেলে কত হবে, তাহলে ফারেনহাইট আর কেলভিনের সাথে তুলনা করো। তাহলে ফারেনহাইট আমরা কি জানি, F -32 ডিভাইডেড বাই কত, 9, কেলভিনে হচ্ছে K -273 বাই কত, 5। তাহলে F এর মান কত দেওয়া হচ্ছে, 194 -32 ডিভাইডেড বাই 9, আর এই 5 এই পাশে কে অবস্থায় থাকবে, পাশে থাক, সমস্যা নেই। তাহলে K -273 ডিভাইডেড বাই 5, তাহলে আলটিমেট আমাদের K সমান কত আসতেছে, তুমি তো এটা ক্যালকুলেশন করতে পারো, তাই না। সলভ ফাংশন যদি করি তাহলে হচ্ছে আমরা 94 -32 ডিভাইডেড বাই হচ্ছে 9 ইজিক্যাল টু x -273 ডিভাইডেড বাই 5, 363 কেলভিন, এটাই আমাদের আনসার। আমরা যদি কেলভিনের থেকে যদি সেলসিয়াসে নিয়ে আসতে বলে, তাহলে জাস্ট কেলভিন থেকে সেলসিয়াসে যেতে বলে 273 মাইনাস, সেলসিয়াস থেকে কেলভিনে যেতে বলে 273 প্লাস, শেষ। বুঝতে পারছি, এই হচ্ছে আমাদের পড়াশোনা আজকে। অতএব তাহলে আমাদের প্রথমত কি আসবে, 100% ম্যাথ আসবে, কি আসবে, ম্যাথ আসবে। আমরা অবশ্যই প্রথমত থেকে ম্যাথগুলো শিখে ফেলবো। কটা নিয়মে ম্যাথ করেছি, 2টা নিয়ম, আর হচ্ছে স্কেলের পার্থক্যের মধ্যে পড়াইছি কয়টা, 2টা, একটা নিয়ম, ঠিক আছে। আর ওই পার্থক্যটা পড়াইছি। এখন এখান থেকে তুমি জাস্ট অতি সংক্ষিপ্তগুলো কি করে ফেলবো, তাহলে আমাদের এই অধ্যায় কমপ্লিট, ঠিক আছে। 2 নম্বর অধ্যায় হচ্ছে আমাদের প্রমাণ, সেটা আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করবো ইনশাআল্লাহ। বুঝতে পারছি, আমরা ম্যাথ 2 সপ্তম অধ্যায় আগে শেষ করবো, তারপর বাকিগুলো চিন্তা করবো। কালকে ইনশাআল্লাহ ম্যাথ 2 সপ্তম অধ্যায় ধরতে পারি। ওকে, এই পর্যন্ত আজকে আমাদের ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।